হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কালকি 2898 এডির ক্লাইম্যাক্স এবং পোস্ট ক্রেডিট সিনটা এক্সপ্লেন করতে চলেছি। তো এটা একটা স্পয়লার ফিল্ড কনভারসেশন হবে। যারা এখনো ছবিটা দেখেননি তারা এই ভিডিওটা স্কিপ করে যাবেন, এবং আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো ছবিটা হলে গিয়ে অবশ্যই দেখুন। এই ছবিটা হিট হলে, এই সিনেমাটিক ইউনিভার্সটা বাড়লে, সত্যি বলছি ইন্ডিয়ান সিনেমা নেক্সট লেভেলে যেতে পারে। এনিওয়ে, তো আমরা ক্লাইম্যাক্সে কি দেখতে পাচ্ছি, এবার চলে আসবো ভিডিওটার মধ্যে। মেন ভিডিওটার মধ্যে ক্লাইম্যাক্স আমরা দেখতে পাই যে যাকে আমরা ভৈরবা যে ক্যারেক্টারটা যেটা প্রভাস প্লে করছে, তাকে প্রথমে আমরা আগে যখন ট্রেলার ইত্যাদি দেখেছিলাম তখন কেউ বলেছিল কালকি হতে পারে, কেউ বলেছিল মহাদেবের কোনো হতে পারে, কারণ মহাদেব এসে যেহেতু কালকিকে ঘোড়া দিয়েছিল, তরোয়াল দিয়েছিল, তারপরে একটা তোতা পাখি টিয়া পাখি দিয়েছিল আর কি, যে আর কি পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটে জানে। তো এগুলো আমিও প্রেডিক্ট করেছিলাম, অনেকেই আর কি এই থিওরিজ গুলো নিয়ে কথা বলেছিল। তো প্রভাসকে বলছিল যে নিজে মহাদেব হতে পারে, এবং নামটাও হচ্ছে ভৈরবা। কিন্তু এখানে টুইস্ট যেটা বেরোয় ক্লাইম্যাক্সে, সেটা হচ্ছে যে আমাদের প্রভাস হচ্ছে কর্ণ। ইয়েস, কর্ণ রিইনকার্নেশন হচ্ছে প্রভাস, এবং সেটা যেভাবে সিনেমার মধ্যে প্রেজেন্ট হয়, সেখানে মহাভারতের যে ভিজুয়ালস আমরা দেখতে পাই ক্লাইম্যাক্সের দিকে, সেটা অসাধারণ ছিল। সিরিয়াসলি বলছি, গুজবাম্প মোমেন্ট ছিল। এবং সত্যি বলছি, একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো, কর্ণকে সচরাচর ভিলেন হিসাবে দেখানো হয়, কিন্তু কর্ণ যে অর্জুনের থেকে বেশি পাওয়ারফুল ছিল, সেই ব্যাপারটা কিন্তু এই ছবিটার মধ্যে অ্যাড্রেস করেছে। এই ছবির কাস্টিং দেখুন, এটা বহু মানুষে দেখবে, বিশাল অ্যাডভান্স ওপেনিং হয়েছে। তো এই তথ্যটা লোকের জানা উচিত যে এই যে শ্রীকৃষ্ণ প্রশংসা করেছিল কর্ণর, কর্ণ আর অর্জুনের যখন লড়াই হতো, অর্জুনের একটা বানের স্ট্রাইকে কর্ণর রথ 8-10 পা পিছনে চলে যেত, আর কর্ণের একটা স্ট্রাইকে অর্জুনের রথ 2-3 পা পিছতো। তো কিন্তু কৃষ্ণ আর কি কর্ণর প্রশংসা করতো যে বাহ কি দারুণ তীর চালাচ্ছে। তখন ও বলেছিল যে আপনি ওর প্রশংসা করছেন কেন। এই সিনটা এক্স্যাক্টলি রেখেছে আর কি ওরা ছবির মধ্যে, সেটাই আমার খুব ভালো লেগেছে। তখন কৃষ্ণ বলেছিল যে আরে তোমার রথের সারথি আমি ভগবান, উপরে ধ্বজার উপর আর কি বসে আছে হনুমান, এবং রথটা তোমাকে অগ্নিদেব দিয়েছে। তারপরেও ভাবো যে ওর রথের মধ্যে কিছু নেই, তারপরেও ও তোমাকে নড়িয়ে দিচ্ছে 2-3 পা। তার ও কত বড় যোদ্ধা। যদি এগুলো তোমার কাছে না থাকতো তাহলে তুমি টিকতেই পারতে না। এবং অর্জুনের ধনুকটা নিয়েও আমরা কথা বলবো, গান্ডীব নিয়ে। গান্ডীবের 108টা স্ট্রিং ছিল, ঠিক আছে, সেলিস্টিয়াল স্ট্রিং, এবং সেটাকে বহু দেবী দেবতা পুজো করতো। সেই 108টা সেলিস্টিয়াল স্ট্রিংস যে ধনুকের টানে না, ওই যে স্ট্রিংস 108টা ছিল, তার মধ্যে কর্ণ 11টা ভেঙে দিয়েছিল। ওই যে লড়াইটা হয়েছিল, কর্ণ অর্জুনের যে ফেস অফটা হয়েছিল, কর্ণ 11টা স্ট্রিং ভেঙে দিয়েছিল। ঠিক আছে, এটা আমার খুব ভালো লেগেছে যে কর্ণকে এত সুন্দর করে সেলিব্রেট করা হয়েছে। এবার কথা হচ্ছে যে কর্ণ রিইনকার্নেশন হলো কি করে, ঠিক আছে। তো এই গল্পটা একটা আপনাদেরকে এমন ঘটনা বলবো যেটা একটু লেসার নোন ফ্যাক্ট, যেটা লোকে বেশি জানে না, এবং যত এই টিভি সিরিয়াল ইত্যাদি হয়, বি আর চোপড়াও যখন করেছিলেন এই বিষয়টাকে দেখাননি, ওটাকে স্কিপ করে গেছিলেন। তো সেটা হচ্ছে যখন কর্ণকে আর কি মেরে দিচ্ছে। এবার কর্ণর মরে যাওয়াটা না অনেক রকমের ভার্সন আছে। তো আমি যেরকম বলি যে ভার্সন আমাদের অনেক রকমের থাকে। তো কর্ণকে অনেকে বলে, অনেক সময় বলে যে অর্জুন যে তীরটা চালিয়েছিল তাতে ওর গলাটা কেটে গেছিল। এবার অনেকগুলোতে বলা হয় যে ওর তীর লেগেছিল, মরে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ওর বডি থেকে আত্মাটা বেরোচ্ছে না, তখন প্রাণটা বেরোচ্ছে না আর কি। তো সেরকম একটা অবস্থায়, এবং কিছুতেই মরছে না কর্ণ। তো তখন কৃষ্ণ দেখছে যে কিছু একটা করতে হবে, একে তো মুক্তি দিতে হবে। মৃত অবস্থায় রথের ধারে পড়ে আছে, তখন কৃষ্ণ ব্রাহ্মণের ভেষ ধরে তার সামনে যায়, দিয়ে বলে দানবীন কর্ণ, তুমি আমাকে কিছু দাও। তখন বলে যে আমি তো মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি, আমার কাছে আর কি আছে, আমার কবচ কুণ্ডলটা অব্দি আমি ইন্দ্রদেবকে দিয়ে দিয়েছি জানা সত্ত্বেও। এটা এই গল্পটা আপনারা নিশ্চয়ই জানেন, যে জানতো আর কি যে ইন্দ্রদেব এসে, যেহেতু ইন্দ্রদেবেরই সন্তান হচ্ছে অর্জুন, তো ইন্দ্রদেব এসে আর কি কায়দা করে ওটা নিয়েছিল, এবং কর্ণ সবকিছু জানা সত্ত্বেও নিজের কবচ কুণ্ডলটা দিয়ে দিয়েছিল, নাহলে কবচ কুণ্ডলটা গায়ে থাকলে তো কিছুতেই মরতো না। এনিওয়ে, তো তখন কর্ণ বলছে যে আমি তোমাকে কি দিতে পারি। তো তখন বলে যে ঠিক আছে, তুমি আমাকে ধান দাও আর কি। তো বলছে আমাকে তো কিছু নেই। তখন ও যে সারা জীবন এই যে দান করেছে, তার জন্য যে পূর্ণটা অর্জন করেছে, সেই পূর্ণর পুরো ঘোড়াটা, সেইটা ওই ব্রাহ্মণের পায়ে রেখে দেয়, ঠিক আছে, নিজের ব্রাহ্মণের পায়ে রেখে দেয় আর কি। এবং তারপরেই একমাত্র কর্ণর আর কি এবার আত্মা পৃথিবী ছেড়ে চলে যাবে। ওই পূর্ণটা যে সারা জীবন দান করে গেছে, দান বীর ছিল, সেই পূর্ণটার আত্মাটাকে হোল্ড করে রেখেছিল পৃথিবীতে, ওকে যেতে দিচ্ছিল না স্বর্গে। তো এবার এটা একটা ভার্সন আছে গল্পের। আরেকটা ভার্সন আছে যে কৃষ্ণ চেক করার জন্য সাধুর বেশে আবার কর্ণর সামনে গেছিল, তখন কর্ণ মৃত প্রায়। কর্ণকে বলে যে তুমি দানবীর কর্ণ, তুমি আমাকে কি দিতে পারবে, আমার এই চাই। কোনো বলে যে আচ্ছা আপনি বলুন আপনার কি চাই, আমি তো এখন কিছু নেই, আমি তো মৃত্যুর সামনে দাঁড়িয়েছি, আপনি বলুন, তাও আমি চেষ্টা করবো আপনাকে দেওয়ার। তো বলে যে তোমার 2টো সোনার দাঁত আমাকে দাও। তো ও নিজের তখন পাথর তুলে নিজের দাঁত ভেঙে 2টো সোনার দাঁত দিয়েছে ব্রাহ্মণকে। ব্রাহ্মণ বলছে ছি, ওই দাঁতে স্যালাইভা লেগে আছে আর কি, ওটা লেগে আছে, তুমি সেটা আমাকে দিচ্ছ, এটা ব্রাহ্মণকে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। বলছে দাঁড়ান, একটা তীর নিয়েছে, তীরটা নিয়ে মাটিতে
তখনকার দিনে তো আপনারা জানেন নিশ্চয়ই মহাভারত, যে এক একটা তীরের এক এক রকম ফাংশন হতো, মাটিতে মারে তীরটা দিয়ে জল বেরোতে শুরু করে, ওই জলে দুটো সোনার দাঁতকে ধোয়ে দিয়ে বলে এই নিন ব্রাহ্মণ, আপনাকে আমি এটা দিচ্ছি, মানে মারা যাওয়ার সময় আমার কাছে এই দুটোই আছে, এই সোনার দুটো দাঁত, এটাই দিয়ে দিলাম। তখন আর কৃষ্ণ আর থাকতে পারে না, নিজের রূপটা দেখায়, এবং যে বিশ্বরূপ যাকে আমরা বলি সেটা কর্ণকেও বলে দেখিয়েছিল, মানে অর্জুনকে তো দেখিয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে, কর্ণকেও তখন বিশ্বরূপটা দেখিয়েছিল। কর্ণ পুরো দেখে, মানে ওই বিশ্বরূপ দেখে পুরো চমকে গেছে, যে বলেছিল আমি সত্যি বলছি তোমার মতো আমি দেখিনি দানবীর, যে তুমি মরে যাওয়ার সময় এক্সট্রিম লেভেলে গিয়ে আমাকে দান করছো, তোমাকে আমি বরদান দিচ্ছি, বলো তোমার কি চাই। তো কর্ণ যখন 3টে বরদান চেয়েছিল, প্রথম হচ্ছে যে সারা জীবন আমাকে ছোট হতে হয়েছে, আমি সুদপুত্র ছিলাম বলে, আমার কাছে স্কিল ছিল, ট্যালেন্ট ছিল, কিন্তু আমি যেহেতু একমাত্র লোয়ার কাস্ট থেকে বিলং করতাম, লোকে তাই জানতো, তাই জন্য আমাকে সারা জীবন অপমানিত হতে হয়েছে। এই অর্জুন আমাকে অপমান করেছে, আমাকে দ্রৌপদী অপমান করেছে, আমাকে সবাই অপমান করেছে, দ্রোণাচার্য আমাকে শেখায়নি। তো এই জিনিসপত্রগুলো যেন ফিউচারে কখনো কারোর সাথে না হয়, আরেকটা রাধের সাথে যেন এরকম, কর্ণের আরেক নাম হচ্ছে রাধে, আরেকটা রাধের সাথে যেন এই জিনিস কখনো না হয়। তো আপনি ভবিষ্যতে চেষ্টা মানে করবেন, আপনি আমাকে কথা দিন যে এই পুরো পৃথিবী থেকে এই যে জাতপাতের উঁচ নিচ এগুলো সব মানে হয়ে যাবে, মানে অ্যাবলিশ হয়ে যাবে। তো কৃষ্ণ বলে ঠিক আছে। দ্বিতীয় বলে হচ্ছে যে আমি পরবর্তীকালে যদি রিইনকার্নেশন আমার হয়, পুনর্জন্ম হয়, তাহলে আমি আপনার এলাকাতেই জন্মাতে চাই, মানে আমি আর আপনি একই এলাকাতে জন্মাবো। বলে ঠিক আছে, আমি সেটাও আপনাকে বরদান দিলাম। আর তৃতীয় হচ্ছে আমাকে এমন জায়গাতে দাহ করবেন, পৃথিবীর এমন একটা জায়গাতে যেখানে কোনো পাপ নেই, পাপ মুক্ত সেই জায়গা। এই 3টে বরদান চেয়েছিল কৃষ্ণর কাছে। এবার কৃষ্ণ প্রথম দুটো বরদান তো অ্যাকসেপ্ট করে, এবং তৃতীয় বরদান হচ্ছে যে পৃথিবীর, তখন তো মানে মহাভারতের যুদ্ধ হচ্ছে, চারিদিকেই পাপ, পুরো পৃথিবীতে এবার ধীরে ধীরে কলিযুগের দিকে এগোচ্ছে, পাপ বাড়ছে ধীরে ধীরে, তো কোথায় আর কি তাকে দাহ করবে। তো বলে যে কৃষ্ণ নিজের হাতের মধ্যেই কর্ণকে দাহ করেছিল, হাতের মধ্যে, নিজের হাতে। এবং ওই যে মানে বরদানটা দিয়েছিল যে পরের জন্মে আমি আর তুমি একই এলাকায় জন্মাবো, এবং সেই সময় কর্ণ আর কি জন্মাবে হচ্ছে শিবাইট হয়ে, মানে শিব ভক্ত হয়ে জন্মাবে। এবার আমরা চলে আসি হচ্ছে কালকি 2898 এডিতে। ওখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রভাসের নাম হচ্ছে ভৈরবা, এবং ইন্টারভেল পয়েন্টটাতে আমরা কি দেখতে পাই, কাল ভৈরবের যে মূর্তিটা ওকে হাত দিয়ে আটকায়। তো যে মানে শিব ভক্ত কাইন্ড অফ একটা, মানে ডাইরেক্টলি তো বোঝা যাচ্ছে না, এখানে তো প্রভাসের রিয়েলাইজেশন একটা আর্ক আছে, যে ও একটা সাধারণ থাকে সেখান থেকে অসাধারণ হয়, সেই জার্নিটা আছে। তো নিজেও জানে না ওর মধ্যে কি পাওয়ার্স আছে। তো সেই ব্যাপারটা শিবাইট যে হতে চলেছে সেটা একটা হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে দেখুন, ও আর কালকি একই জায়গায় জন্মাচ্ছে, এরিয়াটা তো একই, মানে সময়কালটা এরিয়াটা একই, ঠিক আছে। তো সেই বরদানটা ওখানে চলে এলো। আর তো বেসিক্যালি এখান থেকেই কর্ণের রিইনকার্নেশনের ব্যাপারটা এসেছে, যে কৃষ্ণর যে বরদান ছিল দ্বিতীয় বরদানটা, সেটার জন্যই কর্ণের এই রিইনকার্নেশনটা হয়েছে, এবং সে কালকিকে ওই কারণে প্রোটেক্ট করছে। এটা কিন্তু দারুণ একটা ছিল, এইটা কিন্তু খুব লেসার নোন একটা ফ্যাক্ট। তার মানে নাগ অশ্বিন কি লেভেলে গিয়ে রিসার্চটা করেছে জাস্ট ভাবুন। এবার আমরা একটু গান্ডিফটাকে নিয়ে কথা বলে নেবো, এবং তারপরে আবার কামাল হাসানের সিনটা নিয়েও কথা বলবো, পোস্ট ক্রেডিটে যেটা আমরা কামাল হাসানকে দেখতে পাই সেটার মধ্যে আসছি আমরা। তো গান্ডিব অ্যাকচুয়ালি ব্রহ্মা তৈরি করেছিলেন। গান্ডিব হচ্ছে যে ধনুকটা যেটা অর্জুনের ছিল, সেটা ব্রহ্মা তৈরি করেছিলেন। ব্রহ্মার থেকে ওটা মহাদেবের কাছে অনেক বছর, কয়েকশো বছর ধরে মহাদেবের কাছে ছিল। মহাদেবের কাছে মহাদেবের থেকে ইন্দ্রদেবের কাছে গেছিল, তার আগে প্রজাপতির কাছে গেছিল, এরকম মাল্টিপল হাত বদল হতে হতে ওটা বরুণ দেবের কাছে ছিল। এবার বরুণ দেব ওটা বেসিক্যালি একে দিয়েছিল, অর্জুনকে দিয়েছিল। এবার অর্জুন যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, তখন আবার ওটা আর কি অগ্নিদেব অর্জুনের কাছ থেকে নিয়ে বড় মানে ওটাকে সাগরে ফেলে দিয়েছিল, এবং ওটা আবার বলে ভগবানদের কাছে ফেরত চলে গেছিল। এবার ওই জন্য দেখবেন ছবির মধ্যে যখন দেখা যায় প্রথমে ওটাকে কুড়িয়ে পেয়েছে, ওটার মধ্যে কিন্তু কোনো পাওয়ার্স নেই, ওটা অ্যাক্টিভেট হচ্ছে না, ওটা চলছে না, মানুষ ততক্ষণ ওটাকে হাত দিতে পারছে। কিন্তু পরে একটা টাইমে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কালকি জন্মাচ্ছে, সেখান থেকে ওই জিনিসটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে, মানে ভগবান পৃথিবীতে থাকলে তবেই এই অস্ত্রটা অ্যাক্টিভেটেড হবে, সেটা দেখিয়েছে। এবার লাস্ট সিনে আমরা দেখতে পাই কামাল হাসান যখন ওই এক ফোঁটা রক্ত, যেটা কালকির রক্তটা, যেটা মানে দীপিকা পাডুকোনের পেট থেকে এক্সট্রাক্ট করতে যাচ্ছিল, সেখান থেকে এক ফোঁটাই পেয়েছিল। তো সেই সিরামটা নেওয়ার পরে ওর পুরো হাত ফাত গজাতে শুরু করে, এবং ওর পুরো বডিটা শেপে আসতে শুরু করে। ওই শেপটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, ওটা অ্যাকচুয়ালি ব্রহ্মার মতো দেখিয়েছে। এবার কেন, আপনাদেরকে কালী পুরুষের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, ডিটেলে পুরো কালী পুরুষকে নিয়ে কথা বলেছিলাম, সেখানে একটা তার অরিজিন স্টোরির ব্যাপারে আমি বলেছিলাম যে কালী কিন্তু ব্রহ্মার মধ্যে থেকেই জন্মেছে, তার সৃষ্টি ওখান থেকেই হয়েছে। সেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্রহ্মার পিঠ থেকে বেরিয়েছে। আরো একটা গল্প একটা ছোট করে বলে দিই কালীকে নিয়ে। ব্রহ্মা একবার যোগ মানে যোগার মাধ্যমে নিজের বডি থেকে যত নেগেটিভ জিনিসপত্র, যত নেগেটিভ ভাবনা চিন্তা সবগুলোকে বার করছিলেন, সেটার ফর্মেশনেই কালী হয়েছিল, ঠিক আছে। ওই জন্য ব্রহ্মা থেকেই যেহেতু জন্মেছে, ওই জন্য ওর রূপটাকে ব্রহ্মার মতোই করেছে, হাত টাত ইত্যাদি বেরোচ্ছে আর কি। দেখবেন লাস্ট সিনটাতে কমল হাসান আরো 4টে হাত বেরিয়েছে, যেরকম ব্রহ্মার হয়ে থাকে আর কি, মানে প্রথম 2টো হাত এবং আরো পিঠে 4টে বেরোচ্ছে আর কি হাত। তো সেই জিনিসটা ওইভাবে দেখিয়েছে। আরেকটা জিনিস থেকে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যায় যে ও নিজে কালী। কেন বলছি, ব্রহ্মা থেকেই কালীর সৃষ্টি হয়েছে, আর ব্রহ্মার তৈরি করেছিল হচ্ছে গান্ডিব। তো ব্রহ্মা থেকেই যেহেতু ওর সৃষ্টি হয়েছে, ও গান্ডিবটা ওই জন্য ধরে তুলতে পারলো নিজের হাতে।
ওই অস্ত্রটা ওর হাতে এসে ওকে কিন্তু পুড়িয়ে দিল না। কেন? ও ব্রহ্মা থেকেও সৃষ্টি হয়েছে। এই জিনিসটা ওখান থেকে আরো ক্লিয়ার হয়ে যায় যে ওই কালী পুরুষ। এবার আমার যেটা প্রশ্ন, যেটা আমার কাছে ক্লিয়ার হয়নি, আমি বহু রিসার্চ করেও খুঁজে পাইনি, সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারটার নাম সুপ্রিম ইয়াস্কিন কেন দিয়েছে, এই ইয়াস্কিন নামটা কেন ব্যবহার করা হচ্ছে, ডাইরেক্টলি কালী কেন বলা হচ্ছে না। তো সেই জিনিসটা আমি বুঝতে পারিনি। আর কিছু কিছু জিনিস এখন এখানে ক্লিয়ার করায়নি। ছবিটার মধ্যে অনেক কিছু মহাভারত নিয়ে আপনার একটু বেসিক একটা নলেজ হওয়া দরকার, নাহলে ছবিটার মধ্যে অনেক কিছু বুঝতে পারবেন না, যেটা আমি হলের মধ্যে দেখছিলাম অনেকে বুঝতে পারছিল না। একটা বেসিক নলেজ হওয়া উচিত। এই ভিডিওসগুলো পারলে দেখে যান একবার হলে, মানে এই ভিডিওটা না, এটা তো স্পয়লার ফিল্ড, বাট আগের ভিডিওগুলো একটু দেখে যান, তাহলে আপনাদের সুবিধা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে কমল হাসানের ক্যারেক্টারটা ইয়াস্কিন, সুপ্রিম ইয়াস্কিন, এই একটা প্রজেক্ট চালাচ্ছিল, প্রজেক্ট কে, তো সেই প্রজেক্ট কেটার উদ্দেশ্য কি ছিল, ঠিক আছে, এবং এই যে ইয়াস্কিন এই পুরো ওয়ার্ল্ডটাকে কি করে টেক ওভার করেছে, কি করে পাওয়ারফুল হয়েছে, কি হয়েছে, তার প্ল্যানস কি, সেই বিষয়বস্তুগুলো একেবারেই দেখায়নি। সেই মিস্ট্রিটাকে একেবারে রেখে দিয়েছে। সেটা হয়তো আমরা পরের পার্টে দেখতে পাবো, বাট সেই মিস্ট্রিটাকে একটু দেখানো উচিত ছিল বলে আমার মনে হয়। সো এই ছিল পোস্ট ক্রেডিট সিনের এক্সপ্লেনেশন, যে কেন কর্ণ রিইনকার্নেশন হচ্ছে প্রভাস, সেই লজিকটা কিভাবে এলো, এবং দ্বিতীয় হচ্ছে যে সুপ্রিম ইয়াস্কিনি যে কালী, সেই এবং তার ওই যে রূপটা লাস্টে নিচ্ছে সেটা কেন, সেই বিষয়গুলো এক্সপ্লেন করলাম, এবং গান্ডিফ কেন তুলতে পারছে সেটাও এক্সপ্লেন করলাম। তো এইটা একটা ভিডিও এলো। এছাড়া আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে কর্ণর ব্যাপারে আমরা ডিটেলে আলোচনা করবো। ইয়েস, কর্ণর ব্যাপারে ডিটেলে আলোচনা এবার তো ভাই বানতা হ্যাঁ, সিরিয়াসলি বলছি। আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার, এবং তাকে এত সুন্দর করে এই ছবির মধ্যে সেলিব্রেট করা হয়েছে একটা সিনের জন্য, যেখানে বলছে মানে অর্জুন ইনসিকিউর হয়ে যাচ্ছে, ওই জিনিসটা দেখিয়েছে, আমার খুব ভালো লেগেছে, সিরিয়াসলি বলছি। সেটাই ছিল এক্সপ্লেনেশন। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।